এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা আপনি বলেন, সাদিক মালিক সাহেবরে আমি শ্রদ্ধা রেখে বলছি, উনি বলতে চাচ্ছেন সেটা হলো যে নদীর ন্যায় গণভোট হয় পরে। ভালো কথা, আমি ওনারটা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম। দুনিয়াতে কখনো হয়নি বলেছেন। দুনিয়াতে কখনো হয় নাই বলে যে এখন হবে না এমন তো কোনো কথা নাই, এক নম্বর। দুই নম্বর হলো আপনি দুনিয়া নিয়ে ভাবেন না, আপনি আপনার রাষ্ট্রটাকে নিয়ে ভাবেন। যেই রাষ্ট্রে যে পরিস্থিতি বিরাজ করতেছে আমাদের গত 14-15 মাস যাবত, পৃথিবীতে এইরকম ঘটনা বিরাজমান কয়টা দেশে আছে? আপনি বলেন, গত পরশুদিন একজন ডিআইজি পালাইছে, ইউ জাস্ট টেল মি। একজন ডিআইজি গত পরশু পালাই গেছে, তার নাম এহসানুল্লাহ, জানেন নিশ্চয়ই। জানি। আপনি এখনো যখন প্রশাসনের দায়িত্বশীল পদের লোক পালিয়ে যায়, তাহলে আপনি নির্বাচনের পরিস্থিতি আসে বলে মনে হয় আপনার কাছে? এক নম্বর। দুই নম্বর যদি আপনি ধরেন, সে পালাইলো কেন? এখন পর্যন্ত তো আমার জানা মতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে বা আইসিটিতে কোনো অভিযোগ হয়েছে আমাদের নলেজে আসে নাই। তাহলে তিনি অনুমান করতে পারতেছেন কিছু একটা হইতে পারে, অথবা সরকারকে ভয় পেয়েছেন, কথার কথা বলছি, নাহলে আপনি পালাবেন কেন? এবং প্রজাতন্ত্রের কর্মচারী এইরকমই হওয়া উচিত যার সরকারকে ভয় পাবে। সরকারকে ভয় পাওয়া প্রশাসনের নৈতিক, আমি বলবো এটা অবশ্যই উচিত। ভয় মানে বিনা কারণে না, তোমাকে বুঝতে হবে যে তুমি প্রজাতন্ত্রের চাকরি করো। যেহেতু প্রজাতন্ত্র চাকরি করো, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন, ভয় পেতে হবে। গত 16 বছরে আমরা দেখছি গোটা দেশের 18 কোটি লোক শুধুই প্রশাসনকে ভয় পেয়েছে, এবং সরকার প্রশাসনকে ছাড় দিছে। কি? তোমাদের জন্য আমি, আমাদের জন্য আমার জন্য তুমি, জাস্ট এই জিনিস চলছে। এখন সেই জায়গায় দেশটা নাই। স্বাধীন মালিক সাহেব যে বললেন, উনি কি একবারও প্রশ্ন করছেন যে এখনো একজন ডিআইজি পালাইয়ে যায়, সম্প্রতি একজন জেনারেল পালাই গেছেন? এটার সঙ্গে মানে আপনি গণভোটটা আগে কেন করতে হচ্ছে? বলতেছি আমি গণভোটটা আগে কেন, সেটাই বলতেছি। এইটুকু একটু প্রেক্ষাপট বললাম। তো প্লাস আমাদের বাইতুল খতিব পালাই গেছে, কথাটা পুরনো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে, হ্যাঁ, পুলিশ অফিসার বহু পালাই গেছে, গেছে তো। তো অন্য দেশের সাথে যে চট করে মিলিয়ে ফেলান, আপনি এখন নেপালে যান, গিয়ে দেখবেন সব কিছু ঠিক। কেন ঠিক? ফ্রম ডে ওয়ান, যেদিন পালায় গেছে সব দুর্নীতির দায়ে যাদেরকে পিটিয়ে বাইর করে দিছে, তারপর যিনি টেক ওভার করলেন, পুরা দেশ একত্র হয়ে সেই দিনই তার কাছ থেকে নির্বাচনের দিন তারিখক্ষণ নিয়ে নিছে। আমার দেশের রাজনীতিবিদরা কি করছেন? বঙ্গভবনে যেদিন প্রথম দেখা করলেন, মানে ইউনূস সাহেবকে যেদিন বসানো হয়, তখন কি কিছু নিতে পারছি আমরা? এক নম্বর আসেন। দুই নম্বর, এই মুহূর্তে আমি বারবার যেটা বলতে চাচ্ছি, যেহেতু আপনি কথার বলতে খুব ইলাবোরেটলি বলতেছি, আরেকজন যেহেতু আসে নাই সেজন্য বলছে, আপনি খুব যৌক্তিকভাবে বিবেচনা করেন। সবাই বলে রাষ্ট্রপতি ইউনূস সাহেবকে ওথ দিছেন, সংবিধানে 106 ধারা মোতাবেক কি বলছে? রেফারেন্স নিয়ে ওথ দিছে। আজকে যদি সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, কথার কথা, ধরেন একটা কমপ্লিট নিউ একটা সংবিধান আমরা লিখলাম, তারপরে নির্বাচিত হয়ে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমাকে ওথ দিবে কে? রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতির চেয়ার ওথ দিতে বাধ্য অ্যাকর্ডিং টু ল। কোন আইনে কে পাশ করলো, কে কিভাবে আসলো, সেটা ওনার দেখার বিষয় না। বাট রাষ্ট্রের নির্বাচিত যিনি সরকার প্রধান হয়ে আসবেন, তাকে ওথ উনি দিবেন। যার জন্য বললাম, সম্পূর্ণ নতুন সংবিধানেও যদি কালকে নির্বাচন হয়, তাকে ওথ দিবেন উনি। উনি কি তখন বলবেন যে না, আমি তো আগের সংবিধানের রাষ্ট্রপতি, ওনাকে ওথ দিব কেমনে? তেমন উনি ওথ দিতে বাধ্য, এক। দুই, উনি যখন আমাকে ওথ দিলেন 106 ধারার বিধান মোতাবেক, তাকে যখন দায়িত্ব দেওয়া হইল, উনি কি আমার প্রধানমন্ত্রী হিসাবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ওথ দিচ্ছেন? তা তো দেন নাই। না, রেফারেন্সে তো বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন যদি আমি করি, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইলাম, কিন্তু সংবিধান চালাইতে হলে তো নির্বাচিত প্রধানমন্ত্রী লাগবে। ওই সংবিধানে কি অন্তর্বর্তী, আমি সেজন্য বললাম গণভোটটা কেন আগে লাগবে, আমি সেই জায়গাটায় আসতেছি। যেহেতু আমি ওই সংবিধানটা চালাইতে পারতেছি না, নির্বাচনের পোর্শনটা, কারণ আমি তো নির্বাচন ওই সংবিধানের মধ্যে দিলেন বহু আগে তো পার হয়ে গেছে এটার মেয়াদ। আর আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, আমার তো সংবিধানের বাইরে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিয়োগ দিছে। আমি তো চলতে সংবিধানের বাইরে দিয়া। সংবিধানের বাইরে দিয়ে কেমন একটু বুঝান তো? অর্থাৎ আমি একটা সংবিধানে চলতেছি, শুনেন, আমি একটা সংবিধানে চলতেছি। রাজ্জাকি ভাই একটা বলবেন যে আমাকে, মানে 106-এ যে রেফারেন্সটা নিলাম,
সেটা মানে সংবিধান অনুযায়ী নেয়নি। সংবিধানে তো 106 ধারাটা আছে, কেন জানেন? আপনি যখন বেকায়দায় পড়বেন, রাষ্ট্র যখন বেকায়দায় পড়বে, রাষ্ট্রে যদি কোনো সাংবিধানিক সংকট দেখা দেয়, তখন 106 ধারার মোতাবেক বিধানের কাছে বিধান মোতাবেক একটা পরামর্শ চাইবেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে, উচ্চ আদালতের কাছে। উচ্চ আদালত তখন বলছে। তো এই যে রাষ্ট্রপতি চাইবেন, এটাও ঠিক করে দিয়েছে সংবিধানের 106। হ্যাঁ, ওকে। আর যদি উচ্চ আদালত যে রেফারেন্স দিয়ে থাকে, সেটাও দিয়েছে সংবিধান অনুযায়ী, 106 অনুযায়ী। 106 অনুযায়ী। হ্যাঁ, কিন্তু তাহলে এটা পুরো সাংবিধানিক হয়ে গেল না বিষয়টা? সরকারটা সাংবিধানিক হয় না তো, কারণ তো অতীতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, খোলেন তার শপথটা খোলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখিব। কোন সংবিধান? অন্তর্বর্তী সরকারের সংবিধান। আমার কথা তো ওই বইটায় লেখা নাই, আমি বারবার একই কথা বলতেছি, জটিলতা সামনে আরো দেখবেন। সে কারণে যেহেতু আমার কথা ওই সংবিধানে, পরবর্তী সংবিধান বলতে কি মানে অলিখিত একটা? ইয়েস, অলিখিত তো চলছে। একটা বায়বীয় কথা বললে কি সেটা হবে? বায়বীয় না তো, এটা বায়বীয় না তো। আপনি চলছেন কিভাবে বলবেন তো? আগের সংবিধান মতো। আমি যে সংবিধান আমাকে অন্তর্বর্তী সরকার করবার জন্য অনুমতি দিয়েছে, অন্তর্বর্তী সরকার সংবিধানের মধ্যে আছে না? তাহলে এটা অ্যামেন্ডমেন্ট করে নেন এখন। তাহলে আপনি একটা জায়গায় যাবেন তো, আপনি তো এই সরকারটাকে সংবিধানের মধ্যে ঢুকাইতে হবে, নাহলে চালাবেন কেমনে? আমি তো একই কথা বারবার বলতে, আমাকে সবাই বলে আমি একই কথা নাকি তোতা পাখির মতো মুখস্থ বারবার বলি। আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেননি। আপনার নাম যেখানে নাই, যেমন এই যে এখানে আমি টকশো করতে আসছি, আর একটা ব্যক্তি কি মিস্টার এক্স কি টকশোতে তার ইয়ারে যাবে? তার কথা এখানে রুমটাই ঢুকতে হবে। আপনি তো ওই আমি হয়তো বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন। আমি বলি আপনাকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা চলছে, আমি বারবার বলছি, এর আগেও বলছি, জুলাই ঘোষণাপত্র যেদিন হইল সেদিনও কিন্তু এটার বৈধতা দিতে পারতো। এখনো বলতেছে ওটার সংশোধন করেন। জুলাই সংশোধন ঘোষণাপত্র যেটা হয়েছে, যে এই সরকারের মেয়াদ দেওয়া হইল 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন, এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে যাবেন। এটা করেন অন্তত। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। আপনি যখন আচ্ছা বলেন, আপনি সব বাদ দেন, নির্বাচন ওই সংবিধানটা কি বলতেছে? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন। এটুকু আপনার মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি কোনো জটিলতা, তাহলে আরো 3 মাস নিতে পারবেন। তাহলে 90 × 180 দিন। তারপরে কি বলা আছে? যখন মন চায় তখন দিয়েন না। তাহলে উনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দিবে কেমনে? ফেব্রুয়ারি উনি অলরেডি সংবিধানের বাইরে চলে গেছেন। আর বললামই তো, চলে গেছে। নো ওয়ে, সংবিধানের বাইরে, সরকারও বাইরে, নির্বাচন কমিশনও বাইরে। সে কারণে আপনি যেহেতু জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন, এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। ওই জুলাই সনদের আইনি ভিত্তি আসলে ওইটার আলোকে আপনি নির্বাচন করতে পারবেন। আর সেক্ষেত্রে গণভোট বলেন আর যাই বলেন, ওইটার অ্যাপ্রুভাল প্রথম। তাহলে আপনি যদি একই দিনে করেন, কোন আইনে নির্বাচনটা করতেছেন? নির্বাচন করার সময় কিন্তু বলতে হয়, সিম্পল বুঝে নেন, সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করিতেছি। এই সংবিধানে কোথায় আছে যে আপনার যখন মন চায় তখন নির্বাচন দিবেন? দেখাইতে হবে তো। আমি আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার এটা বায়বীয় সংবিধান বলতে পারেন। বায়বীয় সংবিধান বলতে কি, যেহেতু লিখিত রূপ নাই, যেভাবে আমি বলছি, যেভাবে ইউনূস সাহেব বলছে, সবাই মানছে, একটা লোকও চিৎকার করলো না সংবিধান মোতাবেক নির্বাচন দিতে হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। কেন বলেননি? কেন বলেন নাই? কেন? কারণটা কি? নো অপশন। আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আগে নির্বাচনটা হয়, আমি কোন বিধানে যাব? আগে গণভোট যদি হয়, মানে তখন বৈধতা পাবে। তখন বৈধতা পাবে কেন? গণভোট মানেই তো জুলাই সনদের আইনি ভিত্তি। তাহলে জুলাই সনদ পাশ করলো কে? সেটা তো জনগণের দাবি। গণভোটে যাচ্ছে, কোনো সংবিধান লাগবে না, গণভোটে যাবে। গণভোট তো মানে নরমালি কি, সংসদ পাশ করবার পরে সেটা যদি বেসিক স্ট্রাকচারে হিট করে, তখন গণভোট। এখন তো আপনি সেই সংবিধানটা চালাইতে পারতেছেন না। আপনি গণভোট বাদ দেন, আপনি সব বাদ দেন, আপনি এই সংবিধানটাই বসে থাকেন। এই সংবিধান মোতাবেক আপনি কিভাবে নির্বাচনটা দিবেন? 90 দিন পার হয়ে গেছে, তারপরে 90 দিন পার হয়ে গেছে, তারপরে আপনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দিবেন কিভাবে? ধরুন সংবিধানের যে রেস্ট্রিকশন ছিল সেটা আমরা পার হয়ে গেছে, এখন যদি পরবর্তী সংসদ এসে, সংসদ যাবেন কেমনে আপনি? আপনি ওই সংবিধান বাদ, ওইটা পার হয়ে গেছেন, আপনার মন মতো নির্বাচন করে তারপর সংবিধান করবেন। এইটা যদি আপনি পারেন, তাহলে গণভোট আপনি করতে পারবেন না।
আপনি সংবিধান যেহেতু আপনি থেমে গেছে, আপনি যেন পারতেছেন না। আপনি যে গণভোট প্রয়োজনীয়, এটা একটু বলেন তো, গণভোটটা কেন প্রয়োজনীয়? এখন আসেন, সংবিধান বলতেছে সংসদ নির্বাচন হওয়ার পর গণভোট, সেটা কখন হয়? যেমন গত আমাদের বেগম খালেদা জিয়ার সময় 91-তে উনি গণভোট প্রেসিডেন্সিয়াল থেকে সেইটা উনি নির্বাচনের পর পার্লামেন্টে উত্থাপন করছেন। সেইটা নির্বাচনের পর প্রথমে পার্লামেন্ট পাস করছে, তারপরে গণভোট করে অ্যাপ্রুভাল। এটাই ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, এইটাই ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। আপনার যখন থাকবে না, জটিলতা থাকবে। এখন আপনি কিভাবে নির্বাচনটা করবেন শূন্যের উপরে? আপনি বলেন না, আপনি সিম্পল দেখেন, আপনি 8 আগস্টে মনে করেন 8 আগস্ট 2024 ওত নিছেন ইউনূস সাহেব, ধরেন ওই দিনই সংসদ ভাঙছে। ওই দিন থেকে 3 মাস ধরেন 7ই নভেম্বর 2024, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। সেটাই যদি না হয় আরো 90 দিন যোগ করেন, তাহলে আমি যদি আপনার পুরো কথাটা একটা ইয়েতে আসি, যদি নির্বাচনের দিন গণভোট হয়, সেক্ষেত্রে গণভোট হোক, কিন্তু আপনি একই দিনে নির্বাচনটা করতেছেন কোন আইনে? আমি বলতেছি না, আমি বলতেছি ওই জাতীয় নির্বাচনের দিন, আমি হয়তো শব্দ ভুল করছি, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেটি আইন সিদ্ধ হয় না। অবশ্যই হবে না। আপনার সংসদ নির্বাচনটা আইন সিদ্ধ হবে না, গণভোটটা আইন সিদ্ধ হবে। কিন্তু আপনি যে সংসদ নির্বাচনটা করতেছেন সেটা তো আইন সিদ্ধ হবে না। এই জন্য গণভোট আপনাকে আগে করতে হবে। গণভোট আগে কইরা এই জুলাই সনদের আইনি ভিত্তি নেবেন, তার আলোকে আপনি নির্বাচন করবেন।